আজকের এই পর্বে আমরা আলোচনা করব ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ে। নিউটনের থার্ড ল অফ মোশন বলা হচ্ছে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল সমান এবং বিপরীত, অর্থাৎ প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। এটাই নিউটনের তৃতীয় গতিসূত্র। আমরা এর আগে প্রথম এবং দ্বিতীয় গতিসূত্র নিয়ে আলোচনা করেছি ডিটেলস। তো এখানে তৃতীয় গতিসূত্র হচ্ছে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তো এখানে ক্রিয়া কি, প্রতিক্রিয়া কি, ফার্স্ট আমরা এটা একটু আলোচনা করে নিই। যে ক্রিয়া মানে হচ্ছে তুমি কোনো বস্তুর উপর যে বল প্রয়োগ করছো সেটা ক্রিয়া, ওই বস্তুটি তোমার উপর যে বলটা প্রয়োগ করবে সেটা হচ্ছে প্রতিক্রিয়া। এখানে একটা বস্তু নিয়েছি, যেটাকে নামকরণ করে দিচ্ছি এ বস্তু, আরেকটা বস্তু নেব যেটা বি বস্তু। এবারে এ বস্তু বি বস্তুর উপর যে বল প্রয়োগ করবে সেইটাকে বলা হচ্ছে ক্রিয়া বল। এ বস্তু বি বস্তুর উপর যে বল প্রয়োগ করবে সেটা হচ্ছে ক্রিয়া বল, বা বলতে পারি এ বস্তু কর্তৃক বি বস্তুর উপর প্রযুক্ত বল হচ্ছে ক্রিয়া। ঠিক আছে, তাহলে এই বলটাকে আমরা চিহ্নিত করছি, দেখো কি দ্বারা, না এই ক্রিয়া বলটাকে দেখো এ বস্তু কর্তৃক বি বস্তুর উপর, যার উপর, ঠিক আছে, এখানে আরো চিহ্ন দিয়েছি দেখো, এ বি এ, বি বস্তুর উপর, অর্থাৎ বি এ, এ বি এ এই জন্য লিখলাম। এইটা হলো কি ক্রিয়া বল। দেখো এখানে লিখছি এ বি এ, এইটা হচ্ছে ক্রিয়া বল। এই ডিরেকশনটা কোন দিক থেকে, এ থেকে বি এর অভিমুখে। কোন বস্তুর উপর, বি বস্তুর উপর। কার দ্বারা, না এর দ্বারা। এইটা হচ্ছে ক্রিয়া বল। তো এটা ক্রিয়া বল। আমরা এখানে ক্রিয়া বলের জায়গায় ক্রিয়া কি যে জায়গাটা আমরা লিখেছিলাম সেই জায়গায় লিখে দিলাম কি এ বি এ, এটা হলো ক্রিয়া বল। এরপরে প্রতিক্রিয়া বলটা আমরা হিসাব করব কি করে, না প্রতিক্রিয়া হচ্ছে বি বস্তু এ বস্তুর উপর একটা বল প্রয়োগ করবে, সেটা কি ক্রিয়ার কারণে, অর্থাৎ এটা হচ্ছে প্রতিক্রিয়া। তাহলে দেখো বি বস্তু এ বস্তুর উপর একটা বল প্রয়োগ করবে, আমরা দেখো সুন্দরভাবে ডিরেকশনটা দিচ্ছি যে বি বস্তু এ বস্তুর উপর একটা বল প্রয়োগ করবে, সেইটা হচ্ছে কি প্রতিক্রিয়া। তাহলে দেখো বি বস্তু কর্তৃক এ বস্তুর উপর প্রযুক্ত প্রতিক্রিয়া বল কি হবে, কার উপর, অর্থাৎ এর উপর। তাহলে এফ এ বি দ্বারা, বি এফ এ বি, এইভাবে আমরা লিখব, যার উপর আর যার দ্বারা, সেটা লেখার ধরনটা একটু দেখে নাও যে এফ এ বি হলো। এখানে আমরা ছবিতে একটু চিহ্নিত করে নিচ্ছি এফ এ বি কোনটা, দেখো অ্যারো চিহ্ন দ্বারা দেখেছি, অ্যারো চিহ্নের অভিমুখ হচ্ছে বি থেকে এর অভিমুখে। এবং দেখো আমরা এই বলটাকে এফ এ বি লিখছি, অর্থাৎ বি থেকে এর দিকে, এর উপর, এই জন্য এ বি। এবারে নিউটনের থার্ড ল অফ মোশন বলছে এই যে ক্রিয়া প্রতিক্রিয়া বল সমান। তাহলে আমরা নিউটনের যে থার্ড ল, আচ্ছা এখানে প্রতিক্রিয়া বলটাকে আমরা একটু লিখে দিচ্ছি, যে জায়গায় প্রতিক্রিয়া বল কি জানতে চেয়েছিলাম সেটা হচ্ছে কি এফ এ বি, ভেক্টর হিসাবে লিখেছি। এরপরে দেখো নিউটন থার্ড ল অফ মোশন বলছে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, অর্থাৎ এই যে ক্রিয়া প্রতিক্রিয়া বল সমান ফার্স্ট, এবং বিপরীত। বিপরীত মানে একটা সাইড মাইনাস চিহ্ন নেব। দেখো এই দুটো বল সমান, অর্থাৎ এফ এ বি ইজ ইকুয়াল টু এফ বি এ, অর্থাৎ ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল সমান। ঠিক আছে, ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল সমান কিন্তু বিপরীত, অর্থাৎ আমরা একটা নেগেটিভ চিহ্ন নিলাম। নেগেটিভ চিহ্ন এখানে বোঝাতে চাচ্ছে যে এরা বিপরীত, অর্থাৎ সমান এবং বিপরীত, ক্রিয়া প্রতিক্রিয়া বল সমান এবং বিপরীত। এটা একটু ভালো করে দেখবে। আর এখানে একটা বৈশিষ্ট্য বলে রাখি তৃতীয় গতিসূত্রে, যে বাস্তব আমরা যা কিছু বল প্রয়োগ দেখি সেগুলো কিন্তু সবই ক্রিয়া প্রতিক্রিয়া জনিত। ঠিক আছে, বাস্তব যা কিছু বল,
উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, ধরো বন্দুক থেকে গুলি ছোড়া, এক্ষেত্রে যে বল প্রয়োগ হয়, গুলি যেদিকে যায় বন্দুক পিছু হটে, সেগুলো ক্রিয়া প্রতিক্রিয়ার কারণে ব্যাট, অর্থাৎ ব্যাট দ্বারা যদি ক্রিকেট বলকে ব্যাট দ্বারা যদি আঘাত করা হয়, সেটাও ক্রিয়া প্রতিক্রিয়ার কারণেই। এইভাবে ব্যাখ্যা করা যাবে। রকেটের গতি, নিউটনের থার্ড ল এখানে অ্যাপ্লাই হয়। তো এগুলো ক্লাস 9-এ তোমরা ডিটেলস পড়েছো, আমি আর এগুলো ব্যাখ্যা করছি না। ইত্যাদি, অর্থাৎ বাস্তবে যে কোনো বলই হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া। এটার মোদ্দা কথা এটাই। ঠিক আছে, বাস্তবে যে কোনো বল প্রয়োগ যেখানে করি আমরা সেখানেই দেখতে পাই এখানে ক্রিয়া প্রতিক্রিয়া জনিত বল। ক্লিয়ার? তাহলে এটা একটু দেখে নাও টোটালটাই। আমরা একটু দেখাচ্ছি, আমরা ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করছিলাম, ক্রিয়া প্রতিক্রিয়ার সমান এবং বিপরীত, এবং এ বস্তু বি বস্তুর উপর যে বল প্রয়োগ করে সেটা এফ বি এ লেখা হয়েছিল, বি বস্তু এ বস্তুর উপর যে বল প্রয়োগ করে সেটাকে এফ এ বি লেখা হয়েছিল। এরা সমান, অর্থাৎ দুটো ইকুয়াল করেছি, বিপরীত মানে মাইনাস। এরপরে দেখো বিভিন্ন ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া বল। এখানে দেখো দু ধরনের ভাগ করেছি যে বিভিন্ন ধরনের ক্রিয়া প্রতিক্রিয়াকে। একটা হচ্ছে স্পর্শজনিত বল, কন্টাক্ট ফোর্স, যেটা টাচ থাকবে অর্থাৎ স্পর্শ থাকবে সেরকম। আরেকটা ক্ষেত্রজনিত, এখানে কোনো টাচ থাকছে না অথচ একটা ফোর্স কাজ করছে, সেটাকে ফিল্ড ফোর্স বলা হয়। তো এই ধরনের দুটো টাইপকে একটু ভালোভাবে দেখো। যে উদাহরণ দেবো উদাহরণগুলোর থেকে, এবং তোমাদের ডেফিনেশনটা দিয়ে দেবো, ডেফিনেশন থেকে তোমরা আশা করি বুঝতে পারবে। তো প্রথমে দেখো স্পর্শজনিত যে বলটা, স্পর্শজনিত মানে কি? স্পর্শ থাকবে, ঠিক আছে, সংস্পর্শে থাকবে। অর্থাৎ দেখো দুটি বস্তু সংস্পর্শে থাকলে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ায় যে সমস্ত বলগুলি কার্যকরী হয়, ঠিক আছে, অর্থাৎ স্পর্শ থাকবে। এখানে ঘাত বল হবে, আর কি হতে পারে? টানা বল হতে পারে, ঠেলা বল হতে পারে, এমন বলগুলো হচ্ছে ঘর্ষণ বল হতে পারে, এগুলো সবই স্পর্শযুক্ত বল। তো এই বলগুলো উদাহরণ এবং ডেফিনেশনটা দিলাম, মোটামুটি বুঝতে পারলে। এবারে 2 নম্বর হচ্ছে কি ক্ষেত্রজনিত বল, অর্থাৎ যেটাকে ফিল্ড ফোর্স বলা হয়। ক্ষেত্রজনিত বলটা কি? এখানে কোনো স্পর্শ থাকবে না, অর্থাৎ দুটি বস্তুর মধ্যে কোনো স্পর্শ থাকবে না, অথচ দুটি বস্তু একে অপরকে আকর্ষণ বা বিকর্ষণ, বা একটা বস্তু আরেকটা বস্তুর উপর ক্রিয়া প্রতিক্রিয়া করতে পারে। ঠিক এইটাই, অর্থাৎ স্পর্শ ছাড়াই দুটি বস্তুর পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ায় যে বল পারস্পরিক ক্রিয়ায় যে সমস্ত ক্রিয়া প্রতিক্রিয়া বল উৎপন্ন হয় সেটাই হচ্ছে ক্ষেত্রজনিত বল বা ফিল্ড ফোর্স। উদাহরণস্বরূপ কি বলতে পারি? যেমন হচ্ছে আকর্ষণ বল, মহাকর্ষ বল, তড়িৎ বল, চৌম্বক বল, এই বলগুলো হচ্ছে তোমার কি ক্ষেত্রজনিত বল। ঠিক আছে, এগুলো আকর্ষণ বা বিকর্ষণ যে কোনোভাবেই হতে পারে। তো এই বলগুলো হচ্ছে ফিল্ড ফোর্স। এরপরে দেখো কয়েকটি গতির বিশ্লেষণে আমরা আসছি। নাম্বার 1, পাখির উড়া। পাখি আকাশে যেভাবে উড়ে, দেখো একটা পাখির ছবি এঁকেছি, এই পাখিটা কি করছে? আকাশে উড়ছে। তো এই যে উড়াটা কিভাবে ওড়ে? না, এটাও বলা হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়ার কারণে। অর্থাৎ এই যে ডানা দুটো দেখতে পাচ্ছ, এই ডানা দুটোর সাহায্যে পাখি কি করে? বাতাসের উপর একটা ক্রিয়া বল দেয়, এবং সেই ক্রিয়ার কারণে সমান এবং বিপরীত প্রতিক্রিয়া পায় ডানার উপর, অর্থাৎ পাখিটি এইভাবে আকাশে ওড়ে। তো একটু ব্যাখ্যা দেখো, ছবির সাহায্যে করছি। দেখো এইভাবে ক্রিয়া বলটার অভিমুখ দেখো, অর্থাৎ ডানার সাহায্যে যেভাবে ক্রিয়া বল প্রয়োগ করে সেটা দেখো, অভিমুখ আমরা দিয়ে দিয়েছি ডিও এবং ইও, এই বরাবর পাখি কিন্তু ক্রিয়া বল প্রয়োগ করে। দেখো ডিও বা ওবিও লিখতে পারি, ইও বা ও এও লিখতে পারি। এই অভিমুখে বাতাসের উপর পাখির ডানা কি করে? না একটা ক্রিয়া বল প্রয়োগ করে, ঠিক আছে, এই অভিমুখে। এবারে এই যে ক্রিয়া বল প্রয়োগ করলো, ক্রিয়ার তো একটা প্রতিক্রিয়া থাকবেই। তো যাই হোক, এই ক্রিয়ার কারণে একটা প্রতিক্রিয়া থাকবে, অর্থাৎ সমান হবে প্রতিক্রিয়াটা এবং বিপরীত হবে। অর্থাৎ যেমন আমরা ডি ও বরাবর ক্রিয়া দিয়েছিলাম, প্রতিক্রিয়াটা কোন বরাবর পাবো? ওডি বরাবর।
ঠিক একইভাবে ইও বরাবর ক্রিয়া বল দিয়েছিলাম, প্রতিক্রিয়াটা কোন বরাবর পাবো? ও ই বরাবর। ঠিক আছে, এখানে প্রতিক্রিয়া বলগুলোর লিখে দিয়েছি এবং ছবিতেও দেখো অ্যারো চিহ্ন দিয়ে আমরা দেখিয়ে দিয়েছি। এই দুটো প্রতিক্রিয়া বলকে যদি সামান্তরিক সূত্রের সাহায্যে আমরা লব্ধি নির্ণয় করি, সেই লব্ধি বলটাই হচ্ছে পাখি ওড়ার দিক। অর্থাৎ দেখো এখানে লব্ধি বল, বল দুটোর লব্ধি দেখো আমরা অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়েছি। পাখি তাহলে কোন দিকে উড়বে? না এই যে সি অভিমুখে, অর্থাৎ ও থেকে সি বরাবর, মোটা অ্যারো চিহ্ন দ্বারা দেখেছি এই বরাবর পাখি কিন্তু অগ্রসর হবে। অর্থাৎ পাখি ওড়ার সময় এই ক্রিয়া প্রতিক্রিয়া বলের দ্বারা এইভাবে আকাশে ওড়ে। অর্থাৎ কোন বরাবর উড়ছে? ও সি বরাবর। প্রতিক্রিয়া বল দুটি লব্ধি করলাম, সেই লব্ধির যে অভিমুখ সেই বরাবর পাখিটি আকাশে উড়ছে। ঠিক আছে, তাহলে পাখি যে উড়ার গতি সেটা কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া বলের কারণেই হচ্ছে। ডানার সাহায্যে বাতাসের উপর ক্রিয়া দিচ্ছে এবং বাতাস ডানাতে প্রতিক্রিয়া বল দিচ্ছে, এই দুটো বলকে যোগ করলে তার অভিমুখ বরাবর পাখিটি উড়ে যাবে। নম্বর 2, অনুভূমিক তলে কোনো একজন ব্যক্তি কিভাবে হাঁটে সেটা আমরা ব্যাখ্যা করব। দেখো এখানে একটা পায়ের ছবি এঁকেছি। এই পায়ে যেভাবে হাঁটা হয়, হাঁটার সময় ধরো একটা স্টেপ যখন আমরা এগোই তখন দেখো পায়ের যে বুড়ো আঙ্গুল, ওই যে সাইডগুলো, আঙ্গুলের সাইডগুলো দিয়ে আমরা একটা বল প্রয়োগ করি। সেই বল প্রয়োগ করে কিন্তু হাঁটি, গোড়ালি দ্বারা বল প্রয়োগ করে হাঁটি না। অর্থাৎ পায়ের যে আঙ্গুলগুলো তার সাহায্যে তির্যকভাবে দেখো এই অ্যারো চিহ্ন দিয়েছি, এইভাবে বল প্রয়োগ করি। তারপর কি করি? আমরা সামনের দিকে অগ্রসর হয়। দেখো ক্রিয়া, এই বলটা হচ্ছে ক্রিয়া, অর্থাৎ ক্রিয়া বল কোন বরাবর? ও এফ বরাবর। এইভাবে আমরা বল প্রয়োগ করি। এরপরে কি করি? না এই যে ক্রিয়া বলের একটা প্রতিক্রিয়া বল থাকবে। অর্থাৎ প্রতিক্রিয়া বলটা কিরকম হবে? সমান এবং বিপরীত। অর্থাৎ ক্রিয়া হলো ও এফ বরাবর, প্রতিক্রিয়া তার উল্টো দিক বরাবর। ঠিক আছে, ও এফ এর সমান ও বিপরীত এই বরাবর থাকবে, অর্থাৎ উল্টো বরাবর, ও এফ এর উল্টো দিক বরাবর। ঠিক আছে, এইটা হচ্ছে প্রতিক্রিয়া। দেখো প্রতিক্রিয়ার ছবি দিয়েছি ও আর বরাবর, অর্থাৎ ক্রিয়া হলো ও এফ, প্রতিক্রিয়া হলো ও আর বরাবর এটার প্রতিক্রিয়া পেয়েছি। এই প্রতিক্রিয়া বলটাকে দুটো উপাংশে ভাঙব। একটা হচ্ছে অনুভূমিক বা হরাইজন্টাল, আরেকটা হচ্ছে ভার্টিক্যাল বা উলম্ব উপাংশ। তো এখানে দেখো আমরা উপাংশগুলো বিভাজন করে নিচ্ছি, আমরা ছবিতে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো উপাংশগুলো, একটা হচ্ছে এইচ ও এইচ বরাবর, এটা হরাইজন্টাল উপাংশ। আরেকটা হচ্ছে আর এর ভার্টিক্যাল উপাংশ, অর্থাৎ প্রতিক্রিয়া বলটার উলম্ব উপাংশ ওভি। তো এখানে হরাইজন্টাল যে উপাংশ অর্থাৎ ও এইচ, এইটার কারণে ব্যক্তি সামনের দিকে অগ্রসর হবে বা হেঁটে যাবে, এবং ওভি এই উপাংশটি ব্যক্তির ওজনকে কিছুটা হালকা করবে। ঠিক আছে, ওজনকে কিছুটা প্রশমিত করবে। এইভাবে মানুষটি সামনের দিকে হেঁটে যাবে। ক্লিয়ার? নেক্সট আমরা আসছি অনুভূমিক তলে রিক্সা টানা। দেখো রিক্সা, এটা হাতে টানা একটা রিক্সা, রিক্সার ছবিটা ঠিকঠাক আঁকা হয়নি, এখানে মানুষ চেপে থাকবে। যাই হোক তোমরা দেখেছো, আমি আর ডিটেলস ছবিটা আঁকছি না, যতটুকু প্রয়োজন ততটুকুই আমরা এটা এঁকে নিয়েছি। ঠিক আছে, এটা সিট থাকবে, বসার জায়গা থাকবে। তো এরকম মোটামুটি একটা ছবি আমরা এঁকেছি। তো দেখো এটা কিভাবে কি হয়। তো এখানে দেখো চালক একজন আছে এবং রিক্সা আরেকটা, দুটো বস্তু এখানে ধরতে পারো। এখানে প্রথম বস্তু তুমি, অর্থাৎ চালক যে, সে টানছে রিক্সাটা, এবং দ্বিতীয় বস্তু হচ্ছে রিক্সা। এবারে চালকের উপর যে ক্রিয়াশীল বলগুলো সেগুলো আমরা ক্যালকুলেশনে দেখো আসছি। দেখো চালক ঠিক হাঁটার সময় পায়ে যেভাবে প্রতিক্রিয়া বল দেয় বা ক্রিয়া প্রতিক্রিয়ার কারণে যেটা হয় সেটা আমরা এখানে দেখো পায়ের যে বুড়ো আঙুল বরাবর একটা তীর চিহ্ন এঁকেছি, ক্রিয়া এঁকেছি এফ বরাবর, তার প্রতিক্রিয়া কিন্তু তার উল্টো দিকে, অর্থাৎ আর বরাবর প্রতিক্রিয়া পেয়েছি। এই প্রতিক্রিয়াটার দুটো উপাংশ নেব, ভার্টিক্যাল এবং হরাইজন্টাল। ঠিক সেভাবে দেখো বিভাজন করেছি, দেখো প্রতিক্রিয়া আর লিখেই দিয়েছি, সেই প্রতিক্রিয়াটার দুটো উপাংশে ভাগ করেছি।
একটা হচ্ছে এই বরাবর উপাংশটাকে হরাইজন্টাল উপাংশ বলা হয়, এখানে এইচ দ্বারা চিহ্নিত করেছি। আর এর যে অনুভূমিক উপাংশ হরাইজন্টাল উপাংশ এইচ। এবারে নম্বর 2তে করেছি কি, রিক্সা কর্তৃক চালকের উপর পশ্চাৎমুখী টান, দেখো টি, ব্যক্তি রিক্সাটাকে টানছে কত বল দ্বারা, টি বল দ্বারা। তাহলে রিক্সাটাও ব্যক্তিকে টেনে রেখেছে কত বল দ্বারা, টি বল দ্বারা। অর্থাৎ রিক্সা কর্তৃক চালকের উপর পশ্চাৎমুখী টান, সেটা হচ্ছে টি বল। ঘর্ষণ বল, ফ্রিকশন, কোন দিক বরাবর কাজ করবে, দেখো আমরা সম্পূর্ণ ব্যক্তির হিসাবে যাচ্ছি, তাহলে দেখো F1, এটা হচ্ছে ঘর্ষণ বল। অর্থাৎ চালক যে পিছলে যাবে সেই বিপরীতমুখী যেদিকে অগ্রসর হচ্ছে তার অপোজিট দিকে একটি কিন্তু ঘর্ষণ বল কাজ করছে, সেটা F1। রিক্সার যে ত্বরণ এ নিয়েছি, ব্যক্তির ভর নিয়েছি এম, তাহলে আমরা মোট বলের ক্যালকুলেশনে আসছি। মোট বল ইজিক্যাল টু কি হবে, দেখো সামনের দিকে মাইনাস পিছনের দিকে, সামনের দিকে এইচ, পিছনের দিকে যে বলগুলো টি এবং F1 দুটো যোগ করে নিলাম, এই দুটোর বিয়োগ। এখানে রিক্সা সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য কি হতে হবে না, টি প্লাস এফ, অর্থাৎ পিছনের দিকে বলের চেয়ে সামনের দিকের বলটা বড় হতে হবে। এরপরে দেখো এই যে মোট বল, সেটাকে আমরা নিউটনের সেকেন্ড লতে ভাঙছি। অর্থাৎ মোট বল মানে কি, ভর ইন্টু ত্বরণ। অর্থাৎ দেখো মোট বলটাকে আমরা লিখে দিচ্ছি এইচ মাইনাস টি প্লাস F1 ইজ ইকুয়াল টু ভর, মানে এখানে ব্যক্তির ভর ইন্টু ব্যক্তির ভর M1 এবং ত্বরণ হচ্ছে এ, অর্থাৎ ব্যক্তি এবং রিক্সা উভয়ই এ ত্বরণ নিয়ে অগ্রসর হচ্ছে, তাহলে বল ইজ ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ করে নিলাম। এরপরে আসছি রিক্সার উপর ক্রিয়াশীল বল। আমরা এটা ব্যক্তির বা চালকের ক্যালকুলেশনে যাচ্ছিলাম, এটা আবার রিক্সা। দেখো রিক্সার পিছন দিকে যেটা ফ্রিকশন কাজ করবে, অর্থাৎ গতির বিপরীতে ফ্রিকশন কাজ করে ঘর্ষণ বল। এই দিকে হচ্ছে ব্যক্তি যে বল দ্বারা রিক্সাটাকে টানছে টি, টি বল দ্বারা ব্যক্তি রিক্সাটাকে টানছে, ঠিক আছে, রিক্সাটাকে টানছে। অর্থাৎ এখানে দুটো বল পাচ্ছি, একটা হচ্ছে ফ্রিকশন এবং চালকের যে টান টি। কোনটা বড় হবে, টি এবং F2-র মধ্যে, না অবশ্যই টিটা বড় হতে হবে রিক্সাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। তাহলে আমাদের এখানে যে বলের ক্যালকুলেশন সেটা একটু মন দিয়ে দেখো। রিক্সার ভর ধরে নিচ্ছি M2, আর রিক্সার ত্বরণ তো এই জানো, ব্যক্তি এবং রিক্সা দুজনের ত্বরণই হচ্ছে এ। তাহলে রিক্সার উপর ক্রিয়াশীল বল কি হবে না, টি মাইনাস F2। অবশ্যই টিটা বড়, রিক্সাকে সামনের দিকে এগিয়ে যেতে হলে টিটাকে বড় হতে হবে। এই যে বলটা ইজিক্যাল টু কি, ভর ইন্টু ত্বরণ। ভরটা কত, রিক্সার ভর হচ্ছে M2, ত্বরণ কত না এ। এরপরে দেখো এখানে এক্ষেত্রে রিক্সার গতির জন্য কোনটাকে বড় হতে হবে না, টিটাকে বড় হতে হবে F2-র তুলনায়, ঠিক আছে। অর্থাৎ ফ্রিকশনের তুলনায় রিক্সার টানটা বড় হতে হবে, তবেই রিক্সা সামনের দিকে অগ্রসর হবে। তো এই ইকুয়েশনটাকে 1 নম্বর করলাম, এই ইকুয়েশনটাকে 2 নম্বর করলাম। এই 1 এবং 2 নম্বর ইকুয়েশন দুটোকে যোগ করব। যোগ করলে দেখো কি পাচ্ছি, এটা পাচ্ছি। এরপরে দেখো এই ইকুয়েশনের যে বন্ধনীটা আছে, অর্থাৎ প্রথম বন্ধনীটা আছে মাঝখানে টি প্লাস F1 দিয়ে, এই ঘেরা বন্ধনীটাকে আমরা তুলে নেব। অর্থাৎ ইকুয়েশনটাকে আর একটু সিম্পলিফাই করছি। দেখো h minus t minus f1 plus t minus f2 is equal to a into m1 plus m2। তো এখানে কাটাকাটি হয়ে যাবে, টি টি কেটে যাবে, প্লাস টি মাইনাস টি। তাহলে আমাদের হলো কত না, হলো h মাইনাস f1 প্লাস f2 ইজ ইকুয়াল টু কত থাকবে, a ইন্টু m1 প্লাস m2। অতএব a ইজ ইকুয়াল টু কত হবে, a ইজ ইকুয়াল টু কত হবে না, h মাইনাস f1 প্লাস f2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এইটা হলো রিক্সার ত্বরণ, অর্থাৎ ব্যক্তি এবং রিক্সা যে ত্বরণ নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে সেই ত্বরণের ইকুয়েশন হচ্ছে এইটা। এটা রিক্সার ত্বরণ বলতে পারো, চালকের ত্বরণ বললেও ভুল হবে না।
এক্ষেত্রে রিকশাটি গতিশীল হবে যদি, গতিশীল কেন হবে বা কখন হবে, যদি এইচটা গ্রেটার দেন হয় কার তুলনায়, এই যে ফ্রিকশন দুটোর যোগফল অর্থাৎ রিকশা এবং ব্যক্তির যে ঘর্ষণ বল, তাদের যে মোট যে ঘর্ষণ বল তাদের যোগফলের তুলনায় যদি এইচটা বড় হয়। ক্লিয়ার? তো আমরা এই ছবিতে যে ত্বরণের যে জায়গাটা রেখেছিলাম সেই জায়গায় ত্বরণের রিকশাটি যে ত্বরণ নিয়ে অগ্রসর হবে সেটা দেখো লিখে ফেললাম, এটা একটু পড়ে নিবে।